হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি সৌমেন। তোমাদের দেখো যে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের যে ভিডিও সলিউশন এসেছিল, আমরা কি করব আজকে এই ভৌত বিজ্ঞানের ৮ নাম্বার সেটটির সমাধান করব। তো যারা এখনই আগের সেটের সমাধানগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিওটা তোমরা কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভিডিওটা লাইক করবে এবং একটি কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে এমসিকিউ গুলো থাকে, এমসিকিউ আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? দেখো যে সৌরশক্তি আছে, সৌরশক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। বাদবাকি পেট্রোল, ডিজেল, কয়লা এরা কিন্তু জীবাশ্ম জ্বালানি হয়ে থাকে। তারপরে জিজ্ঞেস করেছে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত হয়ে থাকে? 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে কি গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। তারপরে দেখো জিজ্ঞেস করেছে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হয়? আমরা কি জানি যে 22.4 লিটার সমান কত হয়? 1 মোল হয়ে থাকে। তাহলে 44.8 লিটার মানে 44.8 লিটার, এটা সমান কত মোল হবে? এটা সমান হবে 2 মোল। অ্যান্সার কত হবে? এটা 2 মোল। 1.4 টা দেখো কি বলেছে, কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভর করে না? কোন রাশির উপর নির্ভর করবে না? এই যে গড় তাপমাত্রা আছে, এই গড় তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে না যে তাপ পরিবহনের মানটা। যে তাপ পরিবহন কতটা করবে কতটা করবে না কার উপর নির্ভর করবে না? গড় তাপমাত্রার উপর নির্ভর করবে না। কিন্তু পদার্থের প্রকৃতি, বেদ, ক্ষেত্রফল এদের উপর কিন্তু নির্ভর অবশ্যই করে। তারপরের কোশ্চেন দেখো, দীর্ঘ দৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয়, কি ব্যবহার করি আমরা? উত্তল লেন্সকে ব্যবহার করি। কার জন্য? এই দীর্ঘ দৃষ্টির জন্য। আর হর্ষ দৃষ্টির জন্য ব্যবহার করি অবতল লেন্স। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি, কোন কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য চ্যুতির মান সর্বনিম্ন হয়? চ্যুতির মান সর্বনিম্ন কখন হয়? যখন আমরা কি করি, যখন আপতনটা কি হয়ে যায়, লম্ব আপতন হয়। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত হয়? 0 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এখন কত লম্ব আপতন হতে হবে, মানে কি, যখন আপতনের কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়ে থাকে। সেই জন্য কি হয়, তখন চ্যুতির মান কত হয়? সর্বনিম্ন হয়। তারপর 1.7 কোশ্চেন ধরে কি বলেছে, 3 ওহম ও 6 ওহম দুটি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধকের মান কত হবে? কি বলেছে, একটা দেওয়া আছে 3 ওহম, একটা দেওয়া আছে 6 ওহম। আমরা কি জানি ফর্মুলা, যে 1/r তুল্য রোধ সমান কি হয়? 1/r1 প্লাস 1/r2। তাহলে এখানে কত রোধ দিয়েছে? একটা 3 আর একটা 6, মানে কত হবে? 1-এর 3 প্লাস 1-এর 6। লসাগু করো, কত আসবে? 6 মানে 2 প্লাস 1 মানে কত আসবে? এটা এটা আসবে সমান 3-এর 6 মানে 1-এর 2। মানে কি পাচ্ছি আমরা? 1/r সমান পাচ্ছি আমরা 1-এর 2। অতএব r সমান কত আসবে? r সমান আসবে 2। তাহলে তুল্যরোধ কত আসছে? 2। তাহলে এখানে কত হবে? 3 ও 6 ওহম, 3 ওহম ও 6 ওহম দুই রোধককে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্যরোধ কত হবে? হবে এটা 2 ওহম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দেব। নেক্সট দেখো কি বলেছে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়। কি করছি আমরা? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছি। কোথায় করব আমরা? এই যে আছে বৈদ্যুতিক মোটর, এই মোটরে কি করা হয়? তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু যদি উল্টোটা বলতো, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত কখন হবে? যদি আমরা জেনারেটর ব্যবহার করি তখন কিন্তু উল্টোটা হয়ে থাকে। তারপরের কোশ্চেন দেখো, সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মি। কি বলেছে? ভেদন ক্ষমতা সবথেকে বেশি কার জন্য হয়ে থাকে? আমরা জানি সবথেকে ভেদন ক্ষমতা কার বেশি হয়ে থাকে? গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি হয়ে থাকে। তারপরে দেখো 1.110, হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা কত হয়ে থাকে? 1। কত নম্বর গ্রুপে থাকে? 17 নম্বর গ্রুপে থাকে হ্যালোজেন মৌল, যোজ্যতা কত হয়ে থাকে? 1 হয়ে থাকে। তারপর 1.1 এর কোশ্চেন দেখো, নিম্নের কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটা প্রযোজ্য না? আণবিক ভর কথাটা কাদের জন্য ব্যবহার করি না আমরা? যারা কি হয়ে থাকে, যারা আয়নীয় যৌগ হয়ে থাকে বা তড়িৎযোগী যৌগ হয়ে থাকে তাদের জন্য কিন্তু আমরা আয়নীয় যৌগ কথাটা ব্যবহার, তার জন্য কিন্তু আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করি না, তাদের জন্য ব্যবহার করি সংকেত ভর। এখানে আয়নীয় যৌগ কে? CH4 সমযোজী যৌগ, NaCl হচ্ছে আয়নীয় যৌগ, জলীয় সমযোজী যৌগ, আর অ্যাসিটিক অ্যাসিডও সমযোজী যৌগ। তারপরে জিজ্ঞেস করছে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কি? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে অলওয়েজ বিজারণ হয়, রেড ক্যাট। কি বলেছি আমরা? রেড ক্যাট। রিডাকশন ইন কি হয়? ক্যাথোড, লাল বিড়াল। এভাবে মনে রাখবো। তাহলে কি হয়?
ক্যাথোডে সবসময় কি হবে, বিজারণ বিক্রিয়ায় সংঘটিত হবে। কিপস যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা যায়? কিপস যন্ত্রের সাহায্যে আমরা কোন গ্যাস প্রস্তুত করা যায়? কোনটাকে প্রস্তুত করি আমরা? H2S গ্যাসকে আমরা প্রস্তুত করে থাকি কার সাহায্যে? এই যে কিপস যন্ত্র আছে এখানে H2S গ্যাসকে আমরা প্রস্তুত করি। তারপরে দেখো গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কি ব্যবহার করি? গ্যালভানাইজেশনে জিঙ্ক ব্যবহার করি। আর জিঙ্ককে আমরা কি বলে থাকি? দস্তা বলে থাকি। তাহলে কি হবে এখানে? দস্তা হবে উত্তর। তারপর 1.15 এর কোশ্চেন দেখো, পিভিসির মনোমারের নাম। পিভিসির ফুল ফর্ম কি? পলিভিনাইল ক্লোরাইড। তাহলে মনোমারটা কি হবে? জাস্ট পলিটাকে উড়িয়ে দাও, মনোমারটা চলে আসবে। তাহলে কি হবে? ভিনাইল ক্লোরাইড হচ্ছে কি ওর মনোমার। মানে কি হবে এটা? এটা হবে ভিনাইল ক্লোরাইড হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এগুলো ছিল আমাদের এমসিকিউ। 15টা এমসিকিউ পরপর হয়ে গেল। তারপরে দেখো 1 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? কোন স্তরে দেখা যায়? যেখানে হয় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার আমরা কি দেখতে পাই? মেরুজ্যোতি দেখতে পাই। আয়নোস্ফিয়ার আমরা কি করি? এই স্তরে আমরা মেরুজ্যোতিটা দেখতে পাই। তারপরে দেখো জিজ্ঞেস করছে অথবাতে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোথায়? ওজোন স্তর। ওজোন স্তরে কি করে? ওই ওজোন স্তরে আমাদের ওই যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটাকে কি করে? পৃথিবীতে প্রবেশ করতে দেয় না কে? এই ওজোন স্তর। ওজোন গ্যাস কি করে? অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নেয়। ওই জন্য তো কি, ওই জন্য সূর্যের বিভিন্ন রকম ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে পারে না। তারপরে দেখো বায়োফুয়েলের নাম। বায়োফুয়েলের নাম কি হবে? ইথানল। ইথানল হচ্ছে কি একটা বায়োফুয়েল। ইথানল হচ্ছে একটা বায়োফুয়েল। সংকেত হচ্ছে কি? ETOH, যাকে আমরা বলে থাকি CH3 CH2 OH হচ্ছে এর সংকেত। এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন। 1 গ্রাম অণু কি 1 গ্রাম আণবিক মানে হচ্ছে 1 মোলের আয়তন জিজ্ঞেস করছে। 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখন কত হবে? এর আয়তন হবে 22.22.4 লিটার হবে এর আয়তন। তারপরে জিজ্ঞেস করছে 1 বার সমান কত পাস্কাল? 1 বার সমান কত পাস্কাল হয়ে থাকে? 10⁵ পাস্কাল হয়ে থাকে। এখানে যে চাপের সম্পর্কগুলো মনে রাখবে তোমরা। যেমন 1 এটিএম সমান 76 সেমি পারস্তম্ভ চাপ হয়ে থাকে। 1 এটিএম সমান তোমার 760 mmHg হয়ে থাকে। তাহলে ভালো করে কিন্তু মনে রাখবে যে কোনটার সঙ্গে কি হয়। তেমনি 1 বার সমান কত পাস্কাল? 10⁵ পাস্কাল। তারপরে দেখো 2.5 এর কি বলেছে? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হয়? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি কেলভিন। কিসে জিজ্ঞেস করেছে আমাকে? এসআই পদ্ধতি। তাহলে কি হবে এটা? এটা হবে পার ডিগ্রি কেলভিন। মানে হচ্ছে পার কেলভিন। ডিগ্রি কেলভিন না, অ্যাকচুয়ালি ডিগ্রি সেন্টিগ্রেড হলে আমরা ডিগ্রিটা ব্যবহার করি, কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি ব্যবহার করার দরকার নেই। মানে পার কেলভিন হচ্ছে একক। তারপরে জিজ্ঞেস করেছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? আমরা একক থেকে মাত্রীয় সংকেত বার করতে পারবো। ওর একক কি আছে? পার কেলভিন। তাহলে কেলভিনকে মাত্রা হিসেবে কিভাবে প্রকাশ করি আমরা? থিটা আকারে প্রকাশ করে থাকি। তো এটা কি হবে? এর ক্ষেত্রে আসবে হচ্ছে সেটা কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে থিটা -1। এটা হচ্ছে কি এর মাত্রীয় সংকেত। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? কি বলেছে? যে সমতল দর্পণ আছে, এই সমতল দর্পণের ফোকাস, এই সমতল দর্পণের কি হবে? সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত হয়? এর ফোকাস দূরত্ব হচ্ছে কত? অসীম বা ইনফিনিটি হয়ে থাকে হচ্ছে ফোকাস দূরত্ব। বলছে অবতল দর্পণের বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে? কোথায় থাকলে হয়ে থাকে এটা? আমরা যে কি করি? আমরা যদি ফোকাসে রাখি বা ফোকাস দূরত্ব বক্রতা কেন্দ্রে আমরা যদি রেখে থাকি তাহলে কি হয়ে থাকে? বক্রতা কেন্দ্রে রাখলে কি হয়? এই অবতল দর্পণের বস্তুর প্রতিবিম্বকে সমান আকৃতি তৈরি হয়। তারপর জিজ্ঞেস করছে কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা। 1 ঘন্টা সমান কি করে? দেখো এমনিতে ওয়াট ইনটু সেকেন্ড সমান জুল হয়ে থাকে। কি বলছি? ওয়াট ইনটু সেকেন্ড সমান জুল। তাহলে কি করতে হবে? কিলোওয়াটটাকে ওয়াটে কনভার্ট করব আর ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে হয়ে যাবে 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটাকে গুণ করলে পাবে তোমরা কত? 3.6 গুণিত 10⁶ ওয়াট ইনটু সেকেন্ড। আর ওয়াট ইনটু সেকেন্ড মানে কি? জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল হচ্ছে? 3.6 গুণিত 10⁶ জুল। তারপরে দেখো জিজ্ঞেস করেছে 200 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ যেতে পারে? মানে কি জিজ্ঞেস করেছে আমাকে? একটা রেটিং যুক্ত বাতি দিয়ে দিয়েছে আমাকে, বাল্ব দিয়ে দিয়েছে 200 ভোল্ট আর 100 ওয়াট। বলেছে এর মধ্যে প্রবাহ কত হবে? আমরা কি জানি ফর্মুলা? যে ভিআই সমান কি হয়? পি। ভিআইপির ফর্মুলাটা মনে রাখবো। পি এখানে কি? ক্ষমতা। ভি হচ্ছে
বিভব প্রভেদ, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা। আমাকে জিজ্ঞেস করেছে তো প্রবাহ মাত্রা মানে আই, আই সমান কি হবে, আই সমান হবে পি বাই ভি। পি মানে কি, কতটা ক্ষমতা, কত ক্ষমতা 100 ওয়াট, ভোল্ট কত আছে 200, তাহলে কত হবে, এটা হবে 100 বাই 200 মানে কত আসবে 0.5 এম্পিয়ার আসবে, সরি 0.5 কি হবে এটা 0.5 এম্পিয়ার, কত আসবে এটা 0.5 এম্পিয়ার হবে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি, ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। ইউরেনিয়ামের খনিতে পাওয়া যায় CH4, সরি CH4 কেন, নিষ্ক্রিয় গ্যাস বলেছে এখানে না। ইউরেনিয়ামের খনিতে পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাস হিসাবে হিলিয়াম গ্যাস আমরা পেয়ে থাকি। কি গ্যাস পেয়ে থাকি, হিলিয়াম গ্যাস। CH4 তো আর নিষ্ক্রিয় গ্যাস না, কি গ্যাস পাই আমরা, হিলিয়াম গ্যাস পাই। তারপরে জিজ্ঞেস করেছি তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, সরি ধনাত্মক না ঋণাত্মক, কি বলেছে ঋণাত্মক। ঋণাত্মক কোনটি হয়ে থাকে, যে বিটা রশ্মিটা থাকে না, ওই রশ্মিটা কি হয়ে থাকে নেগেটিভ কণার স্রোত হয়ে থাকে। বিটা রশ্মি বটাকে আমরা অনেক সময় কি বলে থাকি, বিটা রশ্মি কি হয় -1 E0 লিখতে পারি না, ওটাই তো ইলেকট্রন, আর ইলেকট্রন মানে কি চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে বিটা রশ্মি হচ্ছে কি ঋণাত্মক কণার স্রোত। তারপরে দেখো বাম ডান মেলাতে বলেছে। একটি মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু মানে যেগুলোকে আমরা কয়েন হিসাবে ব্যবহার করতে পারি। কোনটাকে ব্যবহার করতে পারি, দেখো কপারটাকে ব্যবহার করতে পারি। তাহলে মুদ্রা ধাতু কি হবে, মুদ্রা ধাতু হবে আমাকে কপার। ল্যান্থানাইড মৌল, ল্যান্থানাইড মৌল কোনটাকে বলছি, সেই যে দেখবে পর্যায় সারণীতে নিচে যেগুলো থাকে না, কি হয় পর্যায় সারণীতে নিচের দিকে কি হয়, দেখবে নিচের দিকে থাকে, মানে তোমার ওই পর্যায় সারণী একবার নিচ সাইডে দেখবে থাকে দুটো সিরিজ, ওই লোকে বলছি কি আমরা, ওই লোকে বলছি আমরা হচ্ছে ল্যান্থানাইড মৌল সমূহ। ওই লোকে কি বলছি আমরা, ল্যান্থানাইড মৌল সমূহ। এরপর দেখো তাহলে ম্যালাথাইন কোনটা হচ্ছে, এটাকে বলছি আমরা সিরিয়াম। তারপরে বলেছে অ্যামালগামের একটি আবশ্যিক উপাদান, যখন জায়গায় অ্যামালগাম তৈরি হবে না, ওখানে অবশ্যই কিন্তু পারদ থাকতে হবে, পারদ না থাকলে কিন্তু অ্যামালগাম কোনোদিন তৈরি হয় না। তাহলে কি হবে, একটি অ্যামালগামের আবশ্যিক উপাদান হচ্ছে পারদ। তারপরে গ্যালভানাইজেশন, একটু আগে দেখা বললাম গ্যালভানাইজেশন কার করি আমরা, জিঙ্ক, আর জিঙ্ক মানে 10টা, একই কোশ্চেন দুবার দিয়েছে, তাহলে কি হবে এখানে, এটা হবে জিঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের নাম লেখো। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ কে আছে, নাইট্রোজেন, N ট্রিপল বন্ড N হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। তারপরে দেখো কোশ্চেন জিজ্ঞেস করছে 2.13, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি। অ্যানোডে কি হয় জারণ, ক্যাথোডে কি হয় বিজারণ। তাহলে অ্যানোডে জারণ হচ্ছে জলের জারণে কি উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন। এখানে কি উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হয় O2 গ্যাস, কি হয় O2 গ্যাস কিন্তু উৎপন্ন হয় কোথায়, এই জলের তড়িৎ বিশ্লেষণ করলে। আর ক্যাথোডে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। এটা মনে রাখবে। আর তার সাথে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের ভরের অনুপাত কত হয়, এটাও কিন্তু মনে রাখবে, একটু পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। তারপরে জিজ্ঞেস করছে দেখো তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়। যখন তড়িৎ বিশ্লেষণ করছি আমরা কি করছি, আমি তড়িৎ শক্তি পাঠাচ্ছি, তবেই গিয়ে কি হচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। মানে কি বলতে পারি, তড়িৎ শক্তি কনভার্ট হয় রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, মানে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। কি হবে এখানে, এখানে কনভার্ট হয়ে থাকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তারপরে দেখো বলেছে কি, অ্যানোড মাঠে কোন মূল্যবান ধাতু পাওয়া যায়। অ্যানোড মাঠে কি পাওয়া যায়, অ্যানোড মাঠে পাওয়া যায় সোনা পাওয়া যায়, কি পাওয়া যায় সোনা পাওয়া যায় বা প্লাটিনাম পাওয়া যায়। এই সব মূল্যবান ধাতু আমরা কি করি, ওই অ্যানোড মাঠে আমরা কিন্তু পাই। তারপরে জিজ্ঞেস লাইকার অ্যামোনিয়া কি, এই যে লাইকার অ্যামোনিয়া জিজ্ঞেস করেছে না, আমরা যদি কি করি অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে থাকি। সম্পৃক্ত জলীয় দ্রবণ কথাটার মানে কি, আমি কি করছি জলে অ্যামোনিয়াটাকে দ্রবীভূত করতে শুরু করেছি, যতক্ষণ না কি হচ্ছে মানে অ্যামোনিয়া দ্রবীভূত হচ্ছে, আমি কি হলো অ্যামোনিয়াকে জলে ঢাললাম দ্রবীভূত হলো, আরো দিলাম আরো দ্রবীভূত হলো, যতক্ষণ দ্রবীভূত হবে ততক্ষণ আমি দিয়ে যাবো। একটা সময় কি হবে দেখবে আর দ্রবীভূত হবে না, ওই যে দ্রবণটা তৈরি হবে ওই দ্রবণটাকে বলছি আমরা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো লাইকার অ্যামোনিয়া কোনটা কি বলছি আমরা, যে কি হয় অ্যামোনিয়া NH3 সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলছি আমরা সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। কি বলে একে আমরা কি বলছি, লাইকার অ্যামোনিয়া বলা হচ্ছে। তারপরে দেখো ইউরিয়া তৈরিতে কোন গ্যাস কাজে লাগে। এই যে ইউরিয়া আছে না, ইউরিয়ার সংকেত কি হয়ে থাকে, ইউরিয়ার সংকেত হয়ে থাকে হচ্ছে NH2CO NH2।
আমরা এখানে কি গ্যাস ব্যবহার করি? অ্যামোনিয়া ব্যবহার করে থাকি। কি গ্যাস ব্যবহার করে থাকি? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করে থাকি। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়ে থাকে? এই পদ্ধতিতে আমরা ব্যবহার করি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5 কে আমরা ব্যবহার করে থাকি অনুঘটক হিসাবে। তারপরে জিজ্ঞেস করেছে 2.17 কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? কোন গ্যাসকে বলা হয়? মিথেন গ্যাসকে, CH4 গ্যাসকে আমরা কি বলে থাকি? এই যে গ্যাসটা আছে এই গ্যাসকে আমরা মার্স গ্যাস বলে থাকি, মিথেন গ্যাসকে। তারপরে বলছে মিথেনে CH3 কোণের মান কত হয়? মিথেনে CH3 কোণ মানে কোন কোণটা বলো তো? এই কোণটাকে বলছি আমরা CH3 কোণ। স্ট্রাকচারটা আঁকলে বুঝতে পারবে, তোমরা যখন গঠনটা আঁকবো, গঠনটা আঁকার পর দেখলে বুঝতে পারবে কোন কোণটাকে বলছি। এটা তো C, হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই যে কার্বন, হাইড্রোজেন, কার্বন, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে কত বলছে? CH অ্যাঙ্গেল। মানটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। এটা মিথাননের ক্ষেত্রে হয়েছে। ইথিলিনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি আর অ্যাসিটিনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে থাকে 180 ডিগ্রি। তোমরা কিন্তু এটা মনে রাখবে ভালো করে। আমি একটু কুইক বলছি। দেখো, সামনে পরীক্ষা আছে। বেশি বকে বেশি গল্প করে পড়ানোর থেকে কুইক বলে দেওয়া ভালো। ভিডিওটা কম সময়ের মধ্যে তোমার দেখা হয়ে যাবে, তোমাদের সবথেকে বেশি প্রফিট হবে। এরপরে তোমরা অন্য কিছু পড়তে পারবে বা আরো একটা সেট করতে পারবে। ওই জন্য কি খুব কুইক আমি বলছি। তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার জানো, খুব কুইক ভাবে তোমরা দেখতে কিন্তু ভিডিওটা পারবে। তো লাস্ট অবধি ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর কি করবে? ভিডিওটা লাইক করবে আর আমাকে কমেন্টে বলবে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তারপরে দেখো কি বলেছে, যে সরলতম এলকিনের নাম। এলকিন মানে কি হয়? এলকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তাকে এলকিন বলছি। অ্যালকেন মানে কি হয়? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন বলি, ডবল বন্ড থাকলে এলকিন বলি, আর ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন বলছি। তাহলে সরলতম এলকিনের নাম কি হবে? এর নামটা হবে CH2 ডবল বন্ড CH2। এর নাম কি? এর নাম হচ্ছে ইথিলিন। কি বলছি আমরা? ইথিলিন। এর নাম হচ্ছে কি? ইথিলিন। এটি ছিল কি আমার 1 নাম্বার কোয়েশ্চেন হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ৩ এর দাগের কোয়েশ্চেন হলো, ২ নম্বরের কোয়েশ্চেন হলো কি বলেছে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? এবার জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? আমি অ্যান্সার লিখে রেখেছি। তোমরা সুন্দর দেখতে পাচ্ছ। তো আমি একবার করে বলে দিচ্ছি তোমাদেরকে। জীবাশ্ম জ্বালানির ভান্ডার যদি কি হয় ক্রমশ ফুরিয়ে আসছে এবং এটি একটি নবনীকরণযোগ্য সম্পদ নয়। ওই জন্য কি হবে? জীবাশ্ম জ্বালানিকে আমরা কি করা উচিত? সংরক্ষণ করা উচিত। আর জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহার করলে কি হবে? আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। ওই জন্য কি করব আমরা? যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে কমালে কি হবে? বিশ্ব উষ্ণায়নের গতিটা কি হবে? আস্তে আস্তে কমতে শুরু করবে। বিশ্ব উষ্ণায়ন মানে কি? পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাওয়াটাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন। তারপরে দেখো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করতে দিয়েছে। দেখো বয়েলের সূত্রে কি জানি আমরা? যে ভি ভেরিজেজ কি হয়? 1/p। যখন কি হয়? যখন এম ও টি কি থাকে? স্থির থাকে। এই এম ও টি যে স্থির আছে এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে। আর চার্লসের সূত্রে কি জানি? ভি ভেরিজেজ ক্যাপিটাল টি যখন কে থাকে? যখন এম ও পি স্থির থাকে। যখন কি হচ্ছে? এম ও পি কি থাকছে? স্থির আছে। এম ও পি কি আছে? স্থির আছে। তখন আমরা বলছি কি? চার্লসের সূত্র। এই দুটোকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি। কি লিখবো? যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী পাই আমরা লিখতে পারি আমরা যে ভি ভেরিজেজ পি বাই টি। তাহলে কি লিখতে পারি আমরা? ভি ভেরিজেজ টি বাই পি হবে এটা। কি হবে? ভি ভেরিজেজ টি বাই, তাহলে পি ভি সমান কি আসবে? কে টি। বা আমরা লিখতে পারি পি ভি বাই টি সমানই কে। পি বাই টি সমানই কে। এটা সমানের সূত্র। বা এটা আমরা কি করতে পারি? 1 টু কন্ডিশন করতে পারি। আমি কি করলাম? আমি বলে দিলাম যে P1 V1 এরকম করতে পারি যে P1 V1 বাই T1 এটা সমানও কে হবে। আর একবার লিখতে পারি P2 V2 বাই T2 এটা সমানও কে লিখতে পারি আমরা। কারণ দেখো এই মানটা তো ধ্রুবক। তাহলে 1 নাম্বার কন্ডিশন নাও, 2 নাম্বার কন্ডিশন নাও, মান তো ধ্রুবকই থাকবে। তো দুটো ধ্রুবক সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে আমরা লিখতে পারি যে P1 V1 বাই T1 সমান এই P2 V2 বাই T2। এটা হচ্ছে কি? চার্লসের ও বয়েলের সমন্বয় সূত্র। লাস্ট অবধি তোমাকে এটা করে দেখাতে হবে। তারপরে দেখো বলেছে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি হয়?
গ্যাসের অণুর গতির উপর কি বলেছে? উষ্ণতা বৃদ্ধির হ্রাসের প্রভাব আমাকে জিজ্ঞেস করেছে। দেখো এমনিতে মনে রাখাবে কি হয়, এই গ্যাসের অণুগুলি কি হয়, দেখো আমরা কি করি, উষ্ণতা মানে কি করছি, টি কে বৃদ্ধি করাচ্ছি। যদি উষ্ণতা বৃদ্ধি করাই না তাহলে কি হয়, ওর গতিশক্তি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ওর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি মানে আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ভিটা কি, ভিটা হচ্ছে গতিবেগ। তাহলে এখানে যদি ভিটা গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, দেখো তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে গতিবেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর উষ্ণতাকে কমিয়ে দিলে কি হবে, গতিবেগ আস্তে আস্তে কমে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে যে গ্যাসের অণুর যদি আমরা কি করি, উষ্ণতা বৃদ্ধি করি, গ্যাসের অণুর গতিবেগ বৃদ্ধি পায়। উষ্ণতা হ্রাস করলে গ্যাসের অণুর গতিবেগ হ্রাস পেয়ে যায়। কারণ কি, উষ্ণতা কার উপর গতি, উষ্ণতা কি হয়, উষ্ণতা বৃদ্ধি করলে তোমার এই যে গতিশক্তি আছে, গতিশক্তি বৃদ্ধি পায়। আর গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। ভিবি, তাহলে টি বাড়লেই ভিটা এখানে বাড়ছে। আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলেছে, আলোর আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? বুঝে গেছে, স্নেলের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। দেখো আমরা কি জানি, যখন কি হয়, লম্ব আপতন হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এবং কেন হয় না জিজ্ঞেস করেছে, কারণ এখানে দেখো লম্ব আপতন মানে কি, আয়ের মানটা 0 হয়ে যাচ্ছে। আর আমরা ফর্মুলা কি জানি, মিউ ইন্টু সাইন আর সমান সাইন 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, আর সমান দেখো মিউ সাইন আর সমান কি হচ্ছে, সাইন 0 হয়ে যাচ্ছে। সাইন 0 মানে আর এর মানটা 0, আর এর মান তো কোনোদিন 0 হতে পারে না। আর মিউর মানে কি হয়, এই মান 0 0 হয়ে গেলে মিউর মান 0/0, যা কোনো অর্থহীন, যা কোনো মানে থাকে না। ওই জন্য কি হয়, ওই জন্য লম্ব আপতনের ক্ষেত্রে মিউ সমান সাইন আই বাই সাইন আর, এই যে ফর্মুলাটা আছে এটি প্রযোজ্য হয় না। লম্ব আপতন মানে কি, আই এর মানটা কি হচ্ছে 0। এবার আমরা কি জানি, এটা ফর্মুলা তো, আই এর মান যদি 0 হয়ে যায় তাহলে স্নেলের সূত্র অনুসারে কি হবে, মিউ ইন্টু সাইন আর সমানই হচ্ছে সাইন আই। তাহলে সাইন আই এর মান 0 মানে কি হচ্ছে, সাইন 0 হয়ে যাচ্ছে। আর সাইন 0 মানে কি 0। তাহলে মিউ ইন্টু সাইন আর সমান 0। মিউর মান তো 0 হতে পারে না, তাহলে সাইন আর সমান 0। সাইন আর সমান কখন 0 হবে, যখন আর এর মানটা 0 হবে। আর এর মানটা 0 হয়ে গেছে। এবার আর এর মান 0 আর আই এর মান 0, মানে সাইন 0/0 মানে 0 0 চলে আসছে। এটা কোনো সম্ভব নয়। ওই জন্য কি হবে, লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু কোনো সময়ের জন্যই তোমার এই স্নেলের সূত্রটা প্রযোজ্য হয় না। তারপরে দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে, দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2.4 ওহম, একটি রোধ 4 ওহম হলে অপরটি রোধের মান কত হয়? আমাকে কি করেছে, একটি সমান্তরাল সমবায়ের ফর্মুলা দেখো একটু আগে কি করলাম, তুল্যাঙ্ক রোধ 1/r সমান কি লিখি আমরা, 1/r1 প্লাস 1/r2। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা। আরটা কি তুল্য রোধ, আর1টা হচ্ছে, আর1 এর কত এখানে, এখানে ক্যাপিটাল আর সমান দিয়ে দিয়েছে 2.4, আর1 সমান দেওয়া আছে 4 ওহম ওহম। তাহলে আর2 সমান কত আমাকে জিজ্ঞেস করেছে। এটা ফর্মুলাতে বসাও, তাহলে কত আসবে, 1/2.4 সমান 1/4 প্লাস 1/r2। তাহলে কত আসবে, 1/r2 সমান কত হবে, 1/2.4 মাইনাস 1/4। এটা কত আসবে বলো তো, 10/24 মাইনাস 1/4। 24 আর 4 লসাগু কত হয়ে থাকে, 4 6 24, 24 হয়ে থাকে এটা 10 মাইনাস 6 মানে 4/24, 4 6 24। তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি 1/r2 সমান 1/6। অতএব r2 সমান কত আসছে, 6। অতএব তুল্য রোধ যে দ্বিতীয় রোধটা ছিল r2 কত হচ্ছে 6। তোমরা এইভাবে অঙ্কটা কি করতে পারবো, ইজিলি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, গ্লুকোজ ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি, যুক্তি সহ লেখো। গ্লুকোজ কি যৌগ, একটি সমযোজী যৌগ। NaCl কি যৌগ, NaCl দিয়েছে না, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড NaCl কি যৌগ, একটি তড়িৎযোজী যৌগ। আর তড়িৎযোজী যৌগদের মধ্যে কি হয়, আয়নগুলোর মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। আর যদি স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে থাকে তাহলে কি হয়, ওখানে ওদের মধ্যে অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয়। এই বেশি হওয়ার জন্য কি হয়, ওদেরকে ভাঙতে বেশি পরিমাণে শক্তি লাগে। ওই জন্য কি হয়, ওদের গলনাঙ্কের মানটা অনেক বেশি হয়। এগুলো কি দেখো, যে গ্লুকোজ সমযোজী যৌগ কিন্তু NaCl একটি আয়নীয় যৌগ। এখন আয়নীয় যৌগে আয়নগুলির মধ্যে কি হয়, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাই NaCl গলনাঙ্ক কি হয়, বেশি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্সারটা কিন্তু অবশ্যই লিখতে পারবে। তারপরে বলেছে কি, Mn দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস 281 আর 2,7। তাহলে M এর কত বলেছে ইলেকট্রন বিন্যাস, 2,8,1 আর N এর দেওয়া আছে 2,7।
বলছে পরমাণু দুটি কিরূপ যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে। দেখো, দু ধরনের যোজ্যতা হয়, একটা সমযোজ্যতা, একটা তড়িৎযোজ্যতা। সমযোজ্যতা কখন হয়? যখন দেখা যায় ওই যাদের ক্ষেত্রে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, যাদের বাইরের কক্ষে দেখবে 4, 5 বা 6টা ইলেকট্রন থাকে, 4-5টা ইলেকট্রন থাকে, তারা কি করে সবসময় সমযোজ্যতা তৈরি করে। আর যাদের বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে বা একটা ইলেকট্রন পেলে অষ্টক পূর্তি হবে, তারা সবসময় কি করে থাকে? তড়িৎযোজ্যতা তৈরি করে থাকে। মূলত হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। আর পার্থক্যটা কার উপর? এটা দেখো 1 নাম্বার পর্যায়ে 1 নাম্বার কিসে আছে? 1 নাম্বার গ্রুপে আছে, এ 17 নাম্বার গ্রুপে আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স প্রচুর আছে। মানে এখানে কি যোজ্যতা তৈরি হবে? তড়িৎ যোজ্যতা তৈরি হবে। কি করে হচ্ছে? আর সবাইকে টেনডেন্সি কি? অষ্টক পূর্তি করা। অষ্টক পূর্তি কি করে করবে? কেউ ইলেকট্রন বর্জনের মাধ্যমেও করতে পারে, কেউ গ্রহণের মাধ্যমেও করতে পারে, কেউ শেয়ারিং এর মাধ্যমেও করতে পারে। এখানে দেখো এমটা কি করছে? এ কি করছে? একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে? সেই ইলেকট্রনটা n গ্রহণ করবে। তাহলে n এর একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হচ্ছে? 2,8 অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে। আর এ সেই ইলেকট্রনটা গ্রহণ করলে কি হবে? 2,8 এরও দেখো অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে। তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে হচ্ছে m+। এ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে কি হবে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে তৈরি করবে n-। তারপরে m+ আর n- যুক্ত করে যৌগটা তৈরি করবে, সেটা হচ্ছে Mn। তাহলে দুটো পরমাণু কিরূপ যোজ্যতা দ্বারা তৈরি হবে? তৈরি হবে তড়িৎ যোজ্যতা দ্বারা তৈরি করবে। আর সম্ভাব্য সংকেত কি হবে? Mn হচ্ছে সম্ভাব্য সংকেত। তারপরে জিজ্ঞেস করেছে LiH যৌগটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। লিথিয়াম হাইড্রাইড, LiH মানে হচ্ছে লিথিয়াম হাইড্রাইডের আমাকে বলেছে গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে। LiH এখানে কি আছে? Li+H-। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? 2,1। আর হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? 1। তাহলে কি চাইবে? এ একটা ইলেকট্রন ছেড়ে দেবে। দেখো এরা কিন্তু অষ্টক পূর্তি মানে না। এরা বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে পারে না। এবার এরা কি করে? এরা দ্বৈত সূত্র মেনে চলে। এরা কি করে? বাইরের কক্ষে 2টো ইলেকট্রন করতে চায়। কেন? কারণ এদের সামনে নিষ্ক্রিয় গ্যাস কে আছে? হিলিয়াম। ওইজন্য এরা কি চায়? বাইরের কক্ষে 2টো ইলেকট্রন করতে চায়। তাহলে কি করবে? এই একটা ইলেকট্রন ছেড়ে দেবে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? Li+। তখন ইলেকট্রন বিন্যাস কি হবে? 2। আর এ কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন ছেড়ে দিল মাইনাস, আর এই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করলো প্লাস। তাহলে কি উৎপন্ন হবে? H-। এর ক্ষেত্রে ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 2। তাহলে প্লাস আর মাইনাস কি হবে? এরা দুজন যোগ হয়ে করে এরা দুজন যোগ হয়ে করে উৎপন্ন করবে হচ্ছে কি? LiH। এভাবে বন্ধন হবে। এখানে দেখো 2 জায়গাতে এরা হয়েছে। এভাবে কি করবে? LiH তৈরি করবে। তারপরে দেখো জিজ্ঞেস করে তারপরে কি বলেছে? যে দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। তারপরে উৎপন্ন গ্যাসটি লঘু H সেলের সিক্ত কাঁচদণ্ডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়া সৃষ্টি করে। গ্যাস তিনটিকে শনাক্ত করতে বলেছে। বলছে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস তৈরি হবে। আর এই সেলের সঙ্গে বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন করবে। অ্যামোনিয়ার সাথে H সেলের বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন হয় না, NH4Cl। তাহলে আমাকে তৈরি করবে NH3। NH3 কি করে তৈরি হয়? নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস রিঅ্যাকশন করে NH3 গ্যাস তৈরি হয়। আর NH3 গ্যাসের গন্ধটি কি হয়? ঝাঁঝালো প্রকৃতির হয়ে থাকে। তাহলে কি উৎপন্ন হবে এখানে? এখানে নাইট্রোজেন গ্যাস একটা হবে, একটা হবে হাইড্রোজেন গ্যাস। আমরা কি জানি? N2 প্লাস এসে উৎপন্ন করে কি? 2NH3 উৎপন্ন করে। তাহলে এখান থেকে দেখো উৎপন্ন হয়ে গেল কি? এখান থেকে উৎপন্ন হয়ে গেল আমার হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এইটা একটা অ্যামোনিয়া গ্যাস হয়ে গেল। তাহলে এখানে N2 হচ্ছে A, A হচ্ছে B, আর A হচ্ছে C। তিনটে গ্যাস হয়ে গেল। এবার আমরা কি জানি? NH3 এর সঙ্গে কার বিক্রিয়া করি আমরা? এই সেলের বিক্রিয়া করলে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় NH4Cl। এটা কি হয়? সাদা কি হয়? একটি সাদা ধোঁয়া সৃষ্টি করে। একটি কি হয়? সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এটা কোশ্চেন জিজ্ঞেস করে যে দুটো গ্যাসের বিক্রিয়ায় কঠিন উৎপন্ন হয়। এই NH3 আর HCl দুটোই গ্যাস থাকে, কিন্তু বিক্রিয়া করলে NH4Cl একটা কঠিন যৌগ উৎপন্ন করে। সাদা ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু কি হয়? একটা কঠিন যৌগ উৎপন্ন করে থাকে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে? অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লিখো। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি হয়ে থাকে? বক্সাইট। কি বলছি আমরা? এর নাম হচ্ছে কি? বক্সাইট। এর সংকেত কি হয়ে থাকে? Al2O3 ডট 2H2 হচ্ছে কি এর সংকেত। এটা হচ্ছে বক্সাইট। হচ্ছে কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। এরপর দেখো জিজ্ঞেস করেছে কি? কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি ও শর্ত লিখো। আমি কি করছি? জিঙ্ক ধাতু নিষ্কাশন কি করছি? কার্বন বিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করে বলছি কিভাবে করব। দেখো আমরা কি করে থাকি? এই যে জিঙ্ক ধাতু আছে না? জিঙ্ক ধাতুর অক্সাইডকে প্রথমে কি করি আগে? অক্সাইডকে আমরা জিঙ্ক অক্সাইডকে প্রথম উচ্চ উষ্ণতায় বিজারণ করি কার সাহায্যে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে থাকি। কোক চুনের সঙ্গে রিঅ্যাকশন করি। তাহলে কি হয়?
ওই ZnO কি করে কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড তৈরি করে। এবং এখন যখন রিঅ্যাকশনটা করা হয় উচ্চ উষ্ণতায় করা হয়, 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজটা করা হয়ে থাকে। এবং কি হয়, আমরা যে জিঙ্কটাকে পাচ্ছি না, এই জিঙ্কটাকে কি অবস্থায় পাই, একে আমরা গলিত অবস্থায় পাই। মানে জিঙ্কটা কি হয়, গলিত অবস্থায় আমরা জিঙ্কটাকে পেয়ে যাই। এটি ছিল কি বিক্রিয়া আর তার শর্ত। তারপরে দেখো জিজ্ঞেস করছে কিভাবে পরিবর্তিত করবে CH ট্রিপল বন্ড CH থেকে CH3 সিঙ্গেল বন্ড CH। এটা দিয়েছে আমার নাম কি যৌগটার, যৌগটার নাম হচ্ছে এসিটিলিন। CH ট্রিপল বন্ড CH। আমরা কি করবো, এখানে যদি দু অণু হাইড্রোজেন যোগ করি, কি করছি আমরা, দু অণু হাইড্রোজেন দিচ্ছি, তার সঙ্গে কি করছি আমরা নিকেল চূর্ণ। নিকেল চূর্ণ দিলে কি হয়ে যায়, দু অণু হাইড্রোজেন নিকেল চূর্ণ দিলে, দু অণু হাইড্রোজেন কটা হাইড্রোজেন আছে, এক অণুতে দুটো থাকে, দু অণুতে চারটা হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বনে দুটো হাইড্রোজেন আর এই কার্বনে দুটো হাইড্রোজেন যোগ হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে, উৎপন্ন করবে CH3 সিঙ্গেল বন্ড CH3। আর কমল যোগ হচ্ছে, দুমল যোগ হচ্ছে, ওই জন্য দুটো বন্ড উঠে যাবে, সিঙ্গেল বন্ডে পরিণত হবে। তারপরে জিজ্ঞেস করছে জৈব ভঙ্গুর পলিমার বলতে কি বোঝো। জৈব ভঙ্গুর পলিমার মানে কিগুলো বলছে বলতো, যেগুলো কি হয়, যেগুলো যে সমস্ত পলিমারগুলো মাটিতে দিলে মাটি পচে যাবে, মানে পরিবেশের ক্ষতি করবে না, তাদেরকে বলছি আমরা জৈব ভঙ্গুর পলিমার। এর এক্সাম্পল কি হয়, সমস্ত রকম কার্বোহাইড্রেট, সেলুলোজ, এর হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে কি সেলুলোজ হচ্ছে এর এক্সাম্পল। আর এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে জৈব ভঙ্গুর পলিমার মানে হচ্ছে যেগুলো যেগুলো মাটিতে পচে যায়, কি হয়, মাটিতে নষ্ট হয়ে যাবে, মাটিতে বিয়োজন হয়ে যায়, ওই জন্য আমরা কি বলছি বিয়োজন, মাটিতে কি হয়ে যায় বিয়োজন হয়ে যায়, ওই জন্য জৈব ভঙ্গুর পলিমার ভেঙে যায়, তাকে বলছি আমরা হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার। এক্সাম্পল হচ্ছে সেলুলোজ। তারপরে দেখো আর 3 নাম্বার কোশ্চেন 12টা আছে, তাহলে শেষ হয়ে যাবে। ঝ্যাট চ্যাট হয়ে যাচ্ছে, তোমাদের কাজ ঝটাপট লাইক করে দেওয়া, ঝটাপট শেয়ার করে দেওয়া, তোমরা শেয়ার করে দাও, আমরা খুব ঝটাপট ভিডিও আনবো। বুঝেছো আশা করি। চলো বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা দেখে নিই। কি বলেছে, বয়েলের সূত্রটি লিখো ও ব্যাখ্যা দাও। বয়েলের সূত্রে কি, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হয়, গ্যাসটি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে কি মনে রাখবে, যে উষ্ণতা কি হয়, উষ্ণতা অবশ্যই স্থির থাকে, আর ভরটা কি থাকে, অবশ্যই স্থির থাকে, তবে কিন্তু এই পি ভেরিয়েজ 1/v হয়। এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা দেখো, আমি কি করেছি, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন নিয়ে তখন আমি কি করেছি, তখন পিওভি। এখন কি করেছি, আয়তনটাকে স্থির রেখে আমি চাপটাকে যদি দ্বিগুণ করি, টুপি করা হলে কি হবে, আয়তনটা অর্ধেক হয়ে যাবে, মানে কি হবে, আয়তনটা v/2 হয়ে যাবে। আর যদি কি করি, ওই গ্যাসের চাপকে আমরা দ্বিগুণ করি, গ্যাসের চাপকে আমরা কি করে, অবশ্যই গ্যাসের চাপকে যদি কমিয়ে দিয়ে অর্ধেক করা হয়, p/2 করা হয়, তো আয়তন কি হবে 2v। মানে একটাকে ডবল করলে একটা হাফ হবে, একটাকে হাফ করলে অপরটা ডবল হবে। এটা হচ্ছে পি ভেরিয়েজ, ভি ভেরিয়েজ 1/p এর সম্পর্ক। এটাকে যদি আমি দ্বিগুণ বাড়িয়ে দিই, কি করছি, যে দ্বিগুণ বাড়াচ্ছি, এটা কি হবে, দ্বিগুণ কমবে, বোঝা গেল। এটা যদি বাড়াই আমি, এটা কিন্তু কমবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো জিজ্ঞেস করছে কি, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। পরমশূন্য উষ্ণতা কোনটাকে বলি, যে উষ্ণতায় কি হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরমশূন্য উষ্ণতা বলছি। তাহলে কি হয়, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ওই আয়তনকে আমরা কি বলছি, পরমশূন্য উষ্ণতা। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ওই আয়তনকে আমরা কি বলছি, পরমশূন্য, ওই উষ্ণতাকে বলছি আমরা পরমশূন্য উষ্ণতা। ভালো করে মনে রাখবে, এটা বইয়ে দেওয়া আছে ভালোভাবে, তো আমি বলে দিলাম। কি বলেছে, 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয়, তবে এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আমি কি করেছি, আমাকে বিক্রিয়া লিখতে হবে, আগে কি করেছি, রিঅ্যাকশন করাচ্ছি, কার সাথে, জলের সাথে রিঅ্যাকশন করাচ্ছি, কার 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতু মানে হচ্ছে H2O প্লাস সোডিয়াম থেকে কি হয়, হাফ H2 প্লাস NaOH উৎপন্ন। দেখো এটা হচ্ছে আমার রিঅ্যাকশন, H2 থেকে সোডিয়াম রিঅ্যাকশন করলে হাফ H2 প্লাস NaOH উৎপন্ন হচ্ছে। আমি কি বলতে পারি, জল মানে কত গ্রাম আছে এখানে, 18 গ্রাম, আর H2 উৎপন্ন হচ্ছে কত, হচ্ছে H2 মানে কত, একটা দুটো হাইড্রোজেন আছে এক মোলে, মানে 2 ভর হয়, হাফ মানে কত 1 গ্রাম, ওটা কি বলতে পারি 1 গ্রাম, বা আমরা বলতে পারি 0.5 মোল। কি বলছি আমরা 0.5 মোল বলছি, এটাকে কি বলছি 0.5 মোল। এরপর দেখো কি বলেছে, কি করেছি 4.5 গ্রাম, তাহলে 18 গ্রাম থেকে পাচ্ছি 0.5 মোল। তাহলে আমাকে জিজ্ঞেস করেছি কি আয়তন কত হবে, তাহলে মোল সংখ্যা বেরোলে আয়তন পেয়ে যাবো আমরা। তাহলে 18 গ্রামের আয়তন কত হয়, 18 গ্রামের আয়তন হচ্ছে, 18 গ্রামের ওজন কত হচ্ছে 0.5 মোল। এখানে 18 গ্রাম থেকে 18 গ্রাম যদি জলের সঙ্গে আমি রিঅ্যাকশন করি, 18 গ্রাম থেকে আমরা 0.5 মোল হাইড্রোজেন গ্যাস পাই। তাহলে 4.5 থেকে কত পাবো আমরা,
4.5 গ্রাম থেকে পাবো কত হচ্ছে আমরা 0.5 বাই 18 ইন্টু কি হবে 4.5 মোল, এত মোল পাবো আমরা। বোঝা গেল? এত মোল কি পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো। আমরা কি জানি যে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয়? যে 1 মোল হাইড্রোজেন গ্যাস সমানই হয় 22.4 লিটার। তো এত মোল সমান কত হবে? 0.5 গুণিত 4.5 বাই 18। এত মোল হাইড্রোজেন গ্যাস সমান কত হবে? 22.4 ইন্টু 0.5 গুণিত 4.5 বাই কত হবে? 18। এটা তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে হবে দেখবে একটা অ্যান্সার আসবে। অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে দেখবে 2.8 লিটার আসবে। এটা কত আসবে? 2.8 লিটার আসবে সম্ভবত। তবু তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে 2.8 লিটার আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলেছে, 27 ডিগ্রি উষ্ণতা এবং 750 মিলিমিটার চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। আগে কি করতে হবে? বিক্রিয়া লিখতে হবে। তোমরা কি করবো? আগে বিক্রিয়া লিখবো। দেখো কি বিক্রিয়া লিখছি, MgCO3 প্লাস HCl এর সাথে বিক্রিয়া করাচ্ছি, তাই না? উৎপন্ন হবে কি আমার? উৎপন্ন হয় MgCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। দেখো ব্যালেন্স হয়ে গেছে। MgCO3 এর সঙ্গে 2HCl এর সঙ্গে MgCl2 প্লাস CO2 প্লাস জল। তাহলে কি করছি আমি? এটা এসটিপি তে। এই রিঅ্যাকশনটা হয় কোথায়? এসটিপি তে রিঅ্যাকশনটা হয়ে থাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। মানে সেখানে কি হয়ে থাকে? সেখানে তোমার এই আয়তনটা কত হয়? সেখানে হচ্ছে তোমার কত? 760 চাপ হয়। এই চাপটা কত হয়? পি হচ্ছে কত? 760 আর টি কত হয়? 273 কেলভিন। এই কন্ডিশনে বিক্রিয়াটা হচ্ছে। আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু দেখো কি আলাদা কন্ডিশন। তাহলে কি করতে হবে আমাকে? এই 727 ডিগ্রি উষ্ণতা, 750 চাপ আর 1 লিটার, এই যে একটা আলাদা কন্ডিশন দেওয়া আছে, কিন্তু বিক্রিয়াটা কোন কন্ডিশন হচ্ছে? এসটিপি তে বিক্রিয়াটা হয়ে থাকে। তাহলে আমাকে এই কন্ডিশনে 1 লিটার মানে এই কন্ডিশনে এটা বার করে নিতে বার করব আমরা। কি করে বার করব? দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে আমি কি করব? এখান থেকে বার করে নেব V2। তাহলে V2 সমান কত হবে? V2 সমান আসবে P1 V1 T2 বাই T1 ইন্টু P2। P1 মানে তোমার কিটা বার করছি আমি? এই আয়তনে চাপটা বার করছি। মানে এটা হচ্ছে P2, এটা হচ্ছে T2। ঠিক আছে? আর এগুলো সব কি দেওয়া আছে? এইটা P1, এটা P1 আর এটা দেওয়া আছে V1। V2 সমান কত হবে? P1 সমান কত দেওয়া আছে? 750। তাহলে কত হবে? 750 V1 সমান 1। T2 সমান কত হয়েছে? T2 সমান হচ্ছে 273 বা এখানে T1 কত হবে? T1 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কত কেলভিন? 300 কেলভিন। আর P2 সমান কত হবে? 760। এইটা যদি করো তোমরা, এটা যদি কাটাকাটি করো, তো এটা কাটাকাটি করলে দেখবে তোমাদের আসবে হচ্ছে 0.898 লিটার করলে কত আসবে? 0.898 লিটার। তো দেখো আমি কি করলাম? আমাকে একটা কন্ডিশনে দেওয়া আছে 1 লিটার হচ্ছে। আমি কি করলাম? আমি কন্ডিশনটাকে জাস্ট চেঞ্জ করলাম। আমি কি করলাম? এই কন্ডিশনটাকে চেঞ্জ করে দিয়ে আমি বার করে নিলাম যে এই এসটিপি তে এই কন্ডিশনে 1 লিটার সমান কত হয়। একটা কন্ডিশনে 1 লিটার দেওয়া আছে। আমি আরেকটা কন্ডিশনের এই 1 লিটার সমান কত বার করলাম? 0.898 লিটার কি করলাম আমরা? বার করলাম। এরপর দেখো রিঅ্যাকশনে কি বলতে চাইছে? MgCO3 এর কত হয়? Mg মানে হচ্ছে 24 কার্বন 12 আর এই হচ্ছে 300 লং 48 মানে 4 দিয়ে 10 84। তাহলে কি দেখতে পাচ্ছি? 84 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড কত পাই আমরা? 44 গ্রাম। মানেই কি আমার? মানে হচ্ছে 1 মোল মানেই কত? 22.4 লিটার। তাহলে দেখো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমাকে 84 গ্রাম MgCO3 এর সঙ্গে রিঅ্যাকশন করতে হয়। এটা আমরা রিঅ্যাকশন থেকে বার করতে পারলাম। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমাকে রিঅ্যাকশন করতে হয় কত থেকে? 84 গ্রাম MgCO3 এর সাথে আমরা রিঅ্যাকশনটা করি। এখন আমাকে জিজ্ঞেস করছে কত? আমাকে জিজ্ঞেস করেছিল 1 লিটার, কিন্তু এটা তো হবে না। আমি ওই জন্য কনভার্ট করে বার করে নিলাম এই কন্ডিশনে কত হয়। তাহলে এখন ইউজ করব আমি এই আয়তনটা।
0.898, তাহলে 1 লিটারের জন্য কত লাগবে? লাগবে হচ্ছে 84 বাই 22.4 এত গ্রাম। কিন্তু আমার বার করতে হবে এইটার জন্য, তাই ভালো করে মনে রাখবে, এটার জন্য বার করতে হবে। কত হবে এটা? 0.898 এর জন্য লাগবে 84 গুণিত 0.898 বাই এত গ্রাম। এটা আসবে কত? 3.3675 সমান আসবে 3.3675 গ্রাম। এত গ্রাম ব্যবহার করতে হবে। এত গ্রাম ব্যবহার করলে কি হবে আমার? ওই কন্ডিশনে 1 লিটার তৈরি হয়ে যাবে। এত গ্রাম ব্যবহার করলে ওই কন্ডিশনে কি হবে? 1 লিটার তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা দেখে নাও আবার ভালো করে। তোমার বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তারপরে দেখো কি বলেছে? তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকার কারণ কি? কি বলেছে? তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকার কারণ কি হয়ে থাকে? তরল কি হয়? তরল তো এমনি, এমনি থাকে না। ওকে রাখার জন্য একটা পাত্র দরকার হয়। এবারে যখন প্রসারণ হবে কি হবে? তরলেরও প্রসারণ হবে, আর যেহেতু পাত্রে হিট দিচ্ছ তাহলে দুটোরই প্রসারণ হবে। ওইজন্য তরলের সবসময় দুটো প্রসারণ থাকে। একটা আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ওটি লিখা আছে দেখো। যে কি হয়? বাস্তবে কোনো তরলকে সরাসরি তাপ দিয়ে উত্তপ্ত করা সম্ভব নয়। কারণ তরল পদার্থকে সর্বদাই কোনো কঠিন পদার্থের তৈরি পাত্রের মধ্যে রাখতে হয়। এখন কি তাপ প্রয়োগ করলে কঠিন এবং তরল উভয়েরই প্রসারণ হয়। তাই তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে। একটা হচ্ছে কি? আপাত, আর একটা হচ্ছে প্রকৃত। তারপরে জিজ্ঞেস করেছে কি? তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা লিখো এবং তা থেকে তার মাত্রা নির্ণয় করো। এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। Q সমান কি হয়? K A θ2 - θ1 × T/D। তাহলে K সমান কি হবে? QD A × θ2 - θ1/T। এটা হচ্ছে কি? তাপ পরিবাহিতাঙ্কের K এর মান। এই ক্ষেত্রে মাত্রাটা কি হয়ে থাকে? mL T⁻³ θ⁻1 হচ্ছে কি এর মাত্রা। আশা করি বুঝতে পেরেছ। এবার তাকে জিজ্ঞেস করেছে ইনভার কি? ইনভার হচ্ছে কি? একটা ধাতু সংকর। এটা কি হয়? একটা ধাতু সংকর, ইনভার। তারপরে দেখো জিজ্ঞেস করেছে, আচ্ছা এখানে কোশ্চেন প্রমাণ করো R সমান 2F। এই R সমান 2F প্রমাণটা তোমরা করতে পারবে। বইয়ে দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে। এই আলো থেকে দুটো প্রমাণ ভালো করে দেখে যাবে তোমরা। একটা সেই চ্যুতিকোণের প্রমাণটা আছে না? ডেল্টা সমান, ওই প্রমাণটা দেখবে। আরেকটা হচ্ছে R সমান 2F। এই দুটো প্রমাণ খুব ইম্পোর্টেন্ট তোমাদের মাধ্যমিক এই বছরের জন্য। খুব ইম্পোর্টেন্ট কিন্তু ভালো করে তোমরা দেখবে। দেখো এরপরে কি বলেছে? দীর্ঘদৃষ্টি কি? দীর্ঘদৃষ্টি কি বলছি আমরা? যে ধরনের ত্রুটির জন্য কি হয়? চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না, সেটাকে কি বলছি আমরা? দীর্ঘদৃষ্টি। আর যদি এটা হয়ে যায় প্রতিকার করার উপায় কি আছে? আমরা যদি কি করি? উত্তল লেন্স ব্যবহার করি। কি ব্যবহার করি? উত্তল লেন্স ব্যবহার করি। দেখো MCQ তে এই কোয়েশ্চেনটা দিয়েছিল, আবার এখন বড় কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছে। খুব ইম্পোর্টেন্ট। দীর্ঘদৃষ্টি, হর্ষদৃষ্টি কি? এদের পার্থক্য জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে এদের প্রতিকারের উপায় জিজ্ঞেস করতে পারে। দুটোই জিজ্ঞেস করতে পারে। তারপর জিজ্ঞেস করেছে রেলের সূত্র। রেলের ক্ষেত্রে কোন সূত্র বলি? বিক্ষেপণ। বিক্ষেপণের ক্ষেত্রে রেলের সূত্র কি? যে ওই বিক্ষেপণ হওয়ার পর যে বিক্ষিপ্তের তীব্রতা কার উপর নির্ভর করে? ওই তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের কি হয়? ব্যাসানুপাতিক হয়ে থাকে। মানে ল্যামডা কি হয়? ওর বিক্ষেপণের মাত্রা যেটা হয়ে থাকে কি হয়? ভেরিজেজ 1/λ²। এটা হচ্ছে কি? তীব্রতা। ওই যে বিক্ষেপণের যেটা তীব্রতা কার উপর হয়? ল্যামডা, সেটা কি হয়? 1/λ²। ওই তীব্রতা কার উপর হয়? 1/λ²। এরপর জিজ্ঞেস করেছে গাড়ির সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় ও কেন? যে গাড়ির সার্চ লাইটে কি ব্যবহার করি আমরা? ব্যবহার করে থাকি অবতল দর্পণ ব্যবহার করে থাকি। কেন? কারণ অবতল দর্পণ ফোকাসে কি হয়? কোনো আলোক উৎস রাখলে রশ্মি গুচ্ছগুলো কি হয়? অনেক দূর অবধি প্রতিফলিত হয় এবং সমান্তরালভাবে যায়, এবং সমান্তরালভাবে হলে কি হবে? অনেক দূর অবধি দেখতে পাবে। যে চালক আছে, গাড়ির চালক, সে অনেক দূর অবধি দেখতে পাবে। ওই রশ্মিটা পড়ে গিয়ে সোজা, সোজা যায় এবং অনেক দূর অবধি যায়। ওই জন্য কি হয়? এই অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। এখন সবথেকে ব্যবহার করা হয় গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। গোলীয়। গোলের এরকম মানে গোলীয় অবতল দর্পণ ভালো করে ব্যবহার করা হয়ে থাকে। কোথায়? ওই সার্চ লাইটে। তারপরে জিজ্ঞেস করেছে পরিবাহী রোধ কোন, কোন বিষয়ের উপর নির্ভর করে? কি বলছে? পরিবাহী রোধ কোন কোয়েশ্চেন মিস ফিস যাচ্ছে নাকি? পিপিটি কাটার সময় কিভাবে কেটেছিলাম তাহলে? কোন কোয়েশ্চেন মনে হয় মিস গেছে, বুঝলে? এখানে কি এটা বলিতে বোঝো রয়ে গেছে মনে হয়। যাই হোক, যদি কোন কোয়েশ্চেন মিস যায় তোমরা বলবে, নেক্সট ভিডিওতে আমি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু করে দেব। রোধের নির্ভরশীলতা। যে রোধ কোন, কোন জিনিসের উপর নির্ভর করে থাকে দেখো। রোধ নির্ভর করে থাকে দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হয়? রোধ বৃদ্ধি পায়। কখন? যদি আমরা কি করি? উপাদান, উষ্ণতা, প্রস্থচ্ছেদ এই ৩ টেকে ফিক্সড রেখে করে আমাকে কি করতে হবে? রোধকে বাড়ালে, দৈর্ঘ্য বাড়লে রোধ কি হয়?
বাড়ে। এইটা সম্পর্ক আছে, দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তারপর প্রস্থচ্ছেদ। আমি যদি কি করি, উপাদান উষ্ণতা, প্রস্থচ্ছেদ না, উপাদান উষ্ণতা ও দৈর্ঘ্যকে যদি স্থির রাখি তখন কি হবে? তখন যদি প্রস্থচ্ছেদ বাড়ে রোধের মান কি হবে? কমবে। তাহলে প্রস্থচ্ছেদের কি হচ্ছে? ব্যস্তানুপাতিক। এখান থেকেই পাই না আমরা R সমান রো ইনটু L বাই A সমীকরণটা। তারপরে দেখো উপাদানের উপর কিভাবে নির্ভর করে থাকে। যদি কি হয় L আর A মানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদকে আমরা ফিক্সড করে দিই বা স্থির রাখি, তখন কি হয়? উপাদানের উপর রোধটা নির্ভর করে। আর কার উপর নির্ভর করে থাকে? উষ্ণতার উপর নির্ভর করে থাকে। উষ্ণতা পরিবর্তিত রোধের মান কি হয়? পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? যারা পরিবাহী হয় তাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধের মান কি হয়? বেড়ে যায়। যারা অর্ধপরিবাহী হয় তাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধের মান কি হয়? কমে যায়। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। উষ্ণতার আর এর গ্রাফগুলো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে থাকে। এখান থেকে আবার ওহমীয় পরিবাহী আর অওহমীয় পরিবাহী কিন্তু জিজ্ঞাসা করে। যারা ওহমীয় সূত্র মেনে চলে ওহমীয় বলছি, যারা মেনে চলে না অওহমীয় বলছি। তারপরে দেখো অঙ্ক দিয়েছে কি 100 ওয়াটের 4টি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা, 80 ওয়াটের 6টি পাখা প্রতিদিন 12 ঘন্টা আর 80 ওয়াটের একটি টিভি প্রতিদিন 10 ঘন্টা চলে। তাহলে 1 বিওটির মূল্য 5 টাকা হলে 2024 সালের ফেব্রুয়ারি মাস। 2024 সালে কি ছিল? লিপ ইয়ার। তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? 29 দিনে হবে। কত দিনে হবে? 29 দিনে হবে। 29 দিনে হওয়ার জন্য আমাকে বলেছে বিদ্যুতের বিল কত হবে? কি বার করব আমরা? বিওটি একক বার করব। বিওটি মানে কি জানি? কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাকে কি করতে হবে? ওয়াটটাকে প্রথমে কি করব? ওয়াট ঘন্টা করব, কিলোওয়াট ঘন্টা করব, সেটাই বিওটি, তারপরে 5 দ্বারা গুণ করলেই পেয়ে যাব। তোমরা প্রথমে দেখো কি? দেখব কত খরচ হচ্ছে। প্রথমে কি আছে? বাল্ব। তাহলে বাল্বের জন্য খরচটা আমরা কি করব? বাল্বের খরচটা দেখব। খরচটা কত হচ্ছে দেখো? কি আছে? 100 ওয়াটের আছে। কটা আছে? 4টা আছে। ক ঘন্টা চলছে? 6 ঘন্টা। তাহলে ওয়াট ইনটু ঘন্টার কতদিন চলছে? 29 দিন। তাহলে কত হবে? গুণিত 29। তো বাল্বের জন্য পেয়ে গেলাম আমরা। পাখা। কটা পাখা আছে? পাখা কটা আছে? 80 ওয়াটের 6টি পাখা। 80 গুণিত 6 গুণিত 12 ঘন্টা চলছে, 29 দিন করে চলছে। 80 ওয়াটের একটি টিভি। তাহলে এবারে আছে কি? টিভি। কটা টিভি আছে? 80 ওয়াটের টিভি একটাই আছে। দিনে চলছে 10 ঘন্টা করে। কত দিন চলছে? 29 দিন। তাহলে এগুলো কি পেয়ে যাচ্ছি? বাল্ব, পাখা, টিভি থেকে আমরা সবাইকে ওয়াট ঘন্টাটা বার করে নিচ্ছি। এইখান থেকে পাবে দেখো কত পাবে? 69600। এখান থেকে পাবো আমরা 167,840 আর এখান থেকে পাবো আমরা 23200। এগুলো পাচ্ছি কি আমার ব্যয়িত তড়িৎ শক্তি। এটা যদি যোগ করি, যোগ করলে আসবে হচ্ছে 259,840। এত কি আসছে? এত ওয়াট ইনটু ঘন্টা আসছে। ওয়াট ঘন্টাটা কিসে কনভার্ট করতে হবে আমাকে? কিলোওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা মানে কি? বিওটি 1000 দ্বারা ভাগ করে দাও। তাহলে কত আসবে? অতএব যে ব্যয়িত তড়িৎ শক্তি, যে কি হবে এখানে? ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? এই ব্যয়িত তড়িৎ শক্তি সমান আসবে 259.840। এত হবে বিওটি। এত বিওটি একক খরচ হবে। এবারে দেখো 1 বিওটির দাম কত বলে দিয়েছে আমাকে? 1 বিওটির মূল্য 5 টাকা বলে দিয়েছে। তাহলে 1 বিওটির মূল্য 5 টাকা হলে 259.840 বিওটির মূল্য কত হবে? অতএব ব্যয়িত তড়িৎ শক্তি পেয়ে গেছি। অতএব বিদ্যুৎ বিল কত হবে? আসবে বিদ্যুৎ বিল। এই যে বিদ্যুৎ বিল আছে, বিদ্যুৎ বিল সমান আসবে কত? 259.84 গুণিত 5 টাকা করে। তাহলে গুণ করো। এই 5 টাকা করে যদি গুণ করো আসবে কত? 299.79। 259 গুণিত 5 মানে 2500। 5 5 2500 আসবে কত? এখান থেকে পাবে হচ্ছে কত? 5 দুগুণে 1000 আর 5 5 2500 মানে আসবে হচ্ছে কত? এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে বুঝতে পারবে কত আসছে এটা। এটা আসছে 259.84 গুণিত 5 সমান কত আসছে? 1299.2 টাকা। কি আছে? তাহলে 1299.2 টাকা আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত টাকা খরচ হবে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ে সংক্রান্ত লেন্জের সূত্রটি বিবৃতি করো।
তো লেঞ্জের সূত্র দেওয়া আছে, এখানে লেঞ্জের সূত্রে কি যেটা পরিষ্কার করে বই থেকে দেওয়া আছে যে কি হয়, কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ কি হয়, এমন হবে যে তা সর্বদা আবিষ্ট প্রবাহ মাত্রা সৃষ্টির কারণকে বাধা দেবে। এটা হচ্ছে কি লেঞ্জের সূত্র। তারপরে দেখো কি বলেছে, 1 ESU 1 ভোল্টের সম্পর্ক কি, 1 ESU সমান কত হয়, 300 ভোল্ট হয়ে থাকে। 1 ESU সমান কত হয়, 300 ভোল্ট হয়ে থাকে। এই যেটা আছে 1 ESU সমান কত হচ্ছে 300 ভোল্ট, এটাকে অ্যাকচুয়ালি 299.79 ভোল্ট বলে থাকে, এক্স্যাক্টলি হয়ে থাকে, কিন্তু 300 ভোল্টও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার বইয়ে দেখবে 300 ভোল্টেই দেওয়া আছে। তারপরে দেখো কি বলেছে যে একটি নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। কি বলেছে, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া মানে কি হবে, নিউক্লিয়াস যখন পরপর যোগ হয়ে যায় তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলছি। এক্সাম্পল কি আছে দেখো, কি হয় 4 1H1 এরা যুক্ত হয়ে করে কি উৎপন্ন করে হচ্ছে 2He4 প্লাস কি উৎপন্ন হয় 2 প্লাস 1E0 প্লাস আমরা কি পাই, প্রচুর পরিমাণে এখান থেকে কি পাই, শক্তি পাই। এটা হচ্ছে কি নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া। এখানে দেখো হাইড্রোজেন আছে, নিউক্লিয়াস হলে কি হয়েছে, পরস্পরের সঙ্গে যোগ হয়েছে, যোগ হয়ে কি বড় নিউক্লিয়াস তৈরি করেছে, এটাকে কি বলছি আমরা, নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলেছে, নিউক্লিয়াস সংযোজন পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। ওই একটু আগে দেখলাম না, নিউক্লিয়াসকে যখন সংযোজন করছি আমরা, তাহলে বলছে নিউক্লিয়াস সংযোজনের জন্য আগে কেন আমরা কি করি, আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। এই যে নিউক্লিয়াসের বিক্রিয়াগুলো আছে না, দু রকমের হয়, একটা বিভাজন একটা সংযোজন। তাহলে বলছে আগে যখন সংযোজন করতে যাই তার জন্য আমাকে বিভাজন ঘটাতে হবে আগে। কেন, ওই যে সংযোজন করার জন্য না প্রচুর হিট লাগে, ওই হিটটা কোনখান থেকে পাবো আমরা, বিভাজনকে ঘটিয়ে আমরা পাবো হিটটা। তো ওইটাই লেখা আছে এখানে দেখো কি বলেছে, নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া 2 বা ততোধিক ধনাত্মক নিউক্লিয়াস সংযোজিত করার সময় সমধর্মী আধান বিশিষ্ট নিউক্লিয়াসগুলি পরস্পরকে প্রচন্ড বলে বিকর্ষণ করে এবং সংযোজন প্রক্রিয়া বাধা সৃষ্টি করে। তাহলে এই বাধাটাকে আটকানোর জন্য কি দরকার, আমার প্রচুর পরিমাণে অতি উচ্চ তাপমাত্রা দরকার হয়, প্রায় 10⁻7 কেলভিন বা তারও বেশি। এই তাপমাত্রা কখন পাবো আমরা, যখন নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাবো। তো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে কি হয়, ওই ধরনের তাপমাত্রাকে আমরা কি করি, সৃষ্টি করি। তারপর ওই তাপমাত্রা সৃষ্টি হলে কি হবে, তবে গিয়ে আমার এই বিভাজন বিক্রিয়াটা, এই সংযোজন বিক্রিয়াটা সম্ভব হবে। তাহলে কি কি বুঝতে পারছি আমরা, সংযোজন করার আগে বিভাজন করা কিন্তু বাধ্যতামূলক। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি, পর্যায়গত ধর্ম বলিতে কি বোঝো, পর্যায়বৃত্ততার কারণ কি। পর্যায়গত ধর্ম মানে কি হয়, ওই যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, বাড়ে, যদি কোনো জিনিস উপর থেকে নিচের দিকে গেলে কি হবে, কমবে। এই ঘটনাটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে দেখো যে পারমাণবিক ভরের বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি অনুযায়ী সজ্জিত করলে মৌলগুলির ধর্মের যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি ঘটে, সেই ঘটনাটা হচ্ছে কি বলছি আমরা, পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্ম কোনগুলো আছে, ব্যাসার্ধ, ইলেকট্রন গহন এনথালপি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর আছে তোমার হচ্ছে ইলেকট্রন গহন এনথালপি আছে, তারপর আয়নাইজেশন এনার্জি আছে, জারণ ক্ষমতা আছে, বিজারণ ক্ষমতা আছে, এগুলো সবগুলো কি বলছি, সবগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম। তারপর হচ্ছে পর্যায়বৃত্ততার কারণ, এটা খুব ভালোই কোশ্চেন, মানে তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, পর্যায়বৃত্ততার কারণ কি। দেখো পর্যায়বৃত্ততার কারণ কি হলো, পর্যায়বৃত্ততার প্রধান কারণ হলো মৌলগুলির বাইরে কক্ষের ইলেকট্রন বিন্যাস। এরকম পর্যায় যে কোনো মৌলের ধর্মকে মেনটেন করে, জানো তো, তার ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস যেমন হবে তার ধর্মটা সেরকম হবে। এরপর দেখো আমি যে এই পিরিয়ড টেবিলটা করা আছে, পিরিয়ড টেবিলে কি বেসিসে করিয়েছি, সব ইলেকট্রন বিন্যাসের উপর বেসিসে করানো আছে। এর বাইরে কক্ষে একটা ইলেকট্রন থাকা মানে সব 1 নম্বর গ্রুপে থাকবে, 2 ইলেকট্রন থাকা মানে 2 নম্বর গ্রুপে থাকবে, এরকম করে সাজানো আছে। তাহলে ওই 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 কথাটাই হয়েছে, যেহেতু পর্যায়বৃত্ততার প্রধান কারণ হলো কি, মৌলগুলির বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস। এবার মৌলগুলোকে সাজানো হয় কি বেসিসে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সাজানো হয় পিরিয়ড টেবিলে। এখন একটা নির্দিষ্ট শ্রেণী অবধি যাওয়ার পর কি হয়, মৌলগুলি আবার সেই প্রথম শ্রেণীতে ফিরে আসে। অতএব ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্তির কারণে কি হয়, ধর্মগুলোর কি হয়, পর্যায়বৃত্তি ঘটে। মানে ধরো তুমি সোডিয়াম, আগে ধরো লিথিয়াম বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে 2,1, তাহলে ওকে 1 নম্বরে রেখেছি। তারপর আস্তে আস্তে যায়, তারপর ঘুরে কি হয়, বাইরের কক্ষে আবার যখন একটা ইলেকট্রন চলে আসে না, সে লিথিয়ামের নিচে চলে আসে। লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন। যেহেতু লিথিয়াম আর সোডিয়ামের বাইরের কক্ষে একটা একটা ইলেকট্রন হচ্ছে, ওই জন্য কি হয়, ওই জনকার মধ্যে ধর্মের কি মিল পাওয়া যায়। আর ইলেকট্রন বিন্যাসটা বারবার রিপিট করে ঘুরে আসছে, ওই জন্য ধর্মটা কি হচ্ছে, বারবার ধরে পর্যায়বৃত্ত আকারে ঘুরে আসছে। এটা হচ্ছে পর্যায়বৃত্ততার মেন কারণ। মেন কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সবকিছু ইলেকট্রন বিন্যাসের খেলা। ইলেকট্রন বিন্যাস যেমনভাবে আছে, পিরিয়ড টেবিল সেইভাবে সেজেছে, সেইভাবে ধর্মগুলো আমরা পড়ছি, সেইভাবে ধর্মগুলো কি হচ্ছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। তারপরে বলছে কি, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। তড়িৎ ঋণাত্মকতা মানে কি জানি, ধরো একটা বন্ড আছে, আমি কি বলছি HF বন্ধন, ঠিক আছে। একটা বন্ধন মানে মনে রাখবে কটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন হয়ে থাকে। তাহলে এখানে 2টো ইলেকট্রন আছে। এবার আমি কি জানি, এই যে F আর H, এই দুজনকার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে এরকম, এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখবে কে, ফ্লুরিন। ফ্লুরিন কি করবে,
এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখবে। এই যে টেনে রাখার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে কি বলছি আমরা? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনকে যখন কি করে কোনো মৌল নিজের দিকে টেনে রাখে, ওই ক্ষমতাটাকে বলছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। তো দেখো, যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু কি হয়? ওই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, ওই ক্ষমতাকে বলছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল আশা করি? এবার হচ্ছে কোন মৌলের আয়নন বিভবের মান সর্বোচ্চ? আয়নন বিভব মানে কি? একটা ইলেকট্রনকে বার করার জন্য যে পরিমাণ শক্তি লাগে তাকে বলছি আয়নন বিভব। আয়নন বিভব সর্বোচ্চ কার জন্য হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তো সবই কণে যা থাকবে তার হবে। এমনিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নন বিভব সব থেকে বেশি হয়। কেন? ওদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, আর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকা মানে অষ্টক পূর্তি হয়েছে, মানে তারা খুব প্রচুর স্টেবল মৌল হয়ে থাকে। তাহলে এবার যারা নিষ্ক্রিয় গ্যাস সবাইকার বাইরের কক্ষে 8টা করে আছে। তাহলে কি হবে? ওদের কাছ থেকে ইলেকট্রন বার করা সম্ভব নয়, ওই জন্য ওদের আয়নন এনথালপি কি হয়? বেশি হয়ে থাকে। কার সব থেকে বেশি? ওই সব থেকে উপরে থাকে। উপরে কে থাকে? হিলিয়াম। তারপর নিচে কে থাকে? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তাহলে সব থেকে বেশি কার হয়? হিলিয়ামের হয়ে থাকে। আয়নন সর্বোচ্চ কার জন্য হয়? হিলিয়াম মৌলের আয়নন সর্বোচ্চ হয়। তারপরে দেখো কি বলেছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কি কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামকে যখন নিষ্কাশন করি না আমরা, তড়িৎ বিশ্লেষক ব্যবহার করে থাকি অ্যালুমিনা, ক্রায়োলাইট আর ফ্লোরস্পার এর গলিতের মিশ্রণকে ব্যবহার করে থাকি তড়িৎ বিশ্লেষ্য রূপে। অ্যালুমিনিয়ার সঙ্গে ক্রায়োলাইট আর ফ্লোরস্পারকে মেশানো হয়, যদিও এ হচ্ছে কিন্তু মেন আকরিক, কিন্তু ব্যবহার করবো সাইডে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার। এগুলোকে ব্যবহার করতে হলে, ব্যবহার না করলে কিন্তু তড়িৎ বিশ্লেষণ তুমি করতে পারবে না। অ্যানোডে কি ব্যবহার করি আমরা? গ্রাফাইট দণ্ড। ক্যাথোডে কি ব্যবহার করি? দেখো, যে পাত্রটা ব্যবহার করা হয়েছে না, ওই পাত্রের সাইডে কি করি আমরা? 1 ফুট গ্যাস কার্বন দিয়ে অর্ধেক আবদ্ধ করা থাকে। ওই পাত্রের গাটাই ব্যবহার হয় কি হিসাবে? ক্যাথোড হিসাবে ব্যবহার হয়। অ্যানোডে কি হয়? জারণ। ক্যাথোডে কি হয়? বিজারণ। এখানে অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যালুমিনিয়াম কি করবে? 3টে ইলেকট্রন গ্রহণ করে এল এ পরিণত হবে। আর ক্যাথোডে কি হবে? F মাইনাস কি করবে? ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, F এ পরিণত হবে। তারপরে এই Al2O3 এর সঙ্গে 3F রিঅ্যাকশন করে উৎপন্ন করবে AlF3 উৎপন্ন করবে। এটা হচ্ছে কি টোটাল অ্যানোডে বিক্রিয়ার ক্যাথোডে বিক্রিয়া। ওটাই বলেছিল ক্যাথোডে কি ব্যবহার করি, অ্যানোডে কি ব্যবহার করি, তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করি, আর বিক্রিয়াগুলো কি হয়। তারপরে দেখো বলেছি কি, সমিত সমীকরণ সহ অসরল পদ্ধতির নীতি উল্লেখ করো। অসরল পদ্ধতিতে কি করি আমরা? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে থাকি। তাহলে কি হয়? প্রথমে আমরা অ্যামোনিয়া গ্যাসকে কি করি? বায়ু মিশ্রণের সঙ্গে রিঅ্যাকশন করে, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে বায়ু মিশ্রণে রিঅ্যাকশন করি। আর যখন করি তখন প্লাটিনাম আর রোডিয়াম তার জেলের উপর দিয়ে চালনা করি। আর 6 থেকে 7 এটিএম চাপ আর 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে কি হয়? এই NO-তে পরিণত হয়। কি হয়? NO উৎপন্ন হয়। তারপরে কি করি? উৎপন্ন NO-র সঙ্গে আমরা অক্সিজেনের বিক্রিয়া করে NO2 উৎপন্ন করি। তারপরে এই NO2 এর সঙ্গে জল মিশিয়ে করে উৎপন্ন করি আমরা হচ্ছে HNO3। এটা হচ্ছে অসরল পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সমীকরণ। হলে অ্যামোনিয়া, তাহলে সালফিউরিক অ্যাসিড। যে কোনো একটা পরীক্ষায় দেওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। আর নাহলে ইউরিয়াটাও দেয় মাঝে, মাঝে। আর নাহলে একটা কাজ করতে পারে অ্যামোনিয়ার, ওই হেবার পদ্ধতি। এই ৩-৪ টার মধ্যে একটা মানে এই ৪ টার মধ্যে দেয় সাধারণত। ৪ টা দেখে যাবে। একটা হচ্ছে কি হেবার পদ্ধতি, ইউরিয়া আছে, অসল্ট, আরেকটা হচ্ছে স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড। এই ৪ টা দেখে যাবে, একটা না একটা পরীক্ষায় পড়বেই। তারপরে পারদের স্ফুটনাঙ্ক অপেক্ষা অধিক উষ্ণতা পরিমাপের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? ব্যবহার করা হচ্ছে গেলিয়াম ব্যবহার করে। পারদের স্ফুটনাঙ্ক অপেক্ষা অধিক উষ্ণতা পরিমাপে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যালিয়াম ব্যবহার করে থাকি আমরা। তারপরে জিজ্ঞেস করেছে দেখো, ইথানলের এস্টারিভবন বিক্রিয়ার সমীকরণ সহ উদাহরণ দাও। কি বলেছে? এস্টারিভবন বিক্রিয়া। এস্টারিভবন বিক্রিয়া মানে কি হয়? ইথানলের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া করি এস্টার উৎপন্ন হয়, বিক্রিয়াটাকে আমরা এস্টারিভবন বিক্রিয়া বলছি। ওর উদাহরণ দিতে বলেছে, চলো উদাহরণ দিই আমরা। ইথানল মানে হচ্ছে, এই পেনে লিখবো নি, তাহলে এটা চেঞ্জ করি। এটা কি আছে? CH3 CH2 OH। এটা হচ্ছে ইথানল। এর সঙ্গে কার বিক্রিয়া করাবো? অ্যাসিডের, মানে হচ্ছে OH ও CH3। অ্যাসিডিক অ্যাসিডের রিঅ্যাকশন করছে, তাহলে কি হবে? এটা যদি রিঅ্যাকশন করে থাকি আমরা, তাহলে কি হয়? এখান থেকে জল বেরিয়ে যায়। কার প্রেজেন্সে বেরিয়ে যায়? লঘু সালফিউরিক অ্যাসিড। এটা ব্যবহার করতে পারি। রিঅ্যাকশন হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন, মানে এদিকেও আসতে পারে, এদিকেও আসতে পারে। কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় CH3 CH2 ও CO CH3 কি উৎপন্ন হয়? এটাকে বলছি আমরা এস্টার উৎপন্ন হয়। এটা হচ্ছে এস্টারিভবন রিঅ্যাকশন। এটা হচ্ছে কি? এর নাম হচ্ছে ইথানল। এর নাম হচ্ছে
নাম হচ্ছে কি অ্যাসিড। এখানে কি হয় এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাতে কি হয়? এই জায়গাতে এই এইচ কি হয়? এই এইচ আর ওএইচ মিলে কি হয়? এরা জল হিসাবে বেরিয়ে যায়। কি হয়? এই এইচ আর ওএইচ হিসাবে কি হয়? এইচ আর ওএইচ মাইনাস H2 হয়ে যায়। এভাবে কি হয়? জল বেরিয়ে যায়। মিথানল ব্যবহারের একটি সতর্কীকরণ উল্লেখ করো। মিথানলকে মানুষ খায় না। অ্যালকোহল তো পান করে সবাই, ইথানল পান করে থাকে। মিথানলকে পান করা যায় না। মিথানল পান করলে না মিথানল বিষাক্ত। ও মাথায় গিয়ে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবে। মাথায় কি হবে? মাথার সমস্ত সেল নার্ভ নষ্ট করে দেবে। ওইজন্য মিথানল খায় না। মিথানল ব্যবহার করলে কি হয়? শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়। ওইজন্য মিথানল ব্যবহার করা উচিত নয়। তারপরে বলেছে পিভিসি, পিটি, এফি পলিমার দুটি মনোমার ব্যবহার। তাহলে পিভিসি বলেছে আমাকে, পিভিসি মানে হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড। এ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড মানে কি হবে? এর মনোমারের নাম হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড হচ্ছে কি এর মনোমার ভিনাইল ক্লোরাইড। এর সংকেত কি হয়ে থাকে? এর সংকেত হয় CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। তারপরে বলেছি পিটিএফি, পিটিএফি পলিটেট্রাফ্লোরোইথিলিন। এ কি হয়ে থাকে? এর মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন হচ্ছে কি এর মনোমারের নাম। কেমন হয় দেখতে এটা? CF2 ডবল বন্ড CF2, এটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মনোমারের নাম, এটা হচ্ছে তার সংকেত। ব্যবহার জিজ্ঞেস করেছে। পিভিসি কে কোথায় ব্যবহার করি আমরা? এই যে তার ব্যবহার করি না, সব তার। এই দেখো মাইকের কথা বলছি, এই তারটা, এই তারের যে অন্তরক আছে না, উপর বাইরের কভারটা প্লাস্টিকের, এটা পিভিসি দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? যে তার থাকে, তারের যে অন্তরক হয়, কি বলছি আমরা? অন্তরক। এই অন্তরকটা কি হয়? এই অন্তরকটা ব্যবহার করি আমরা পিভিসি। আরেকটা বলেছি কি পিটিএফি মানে পলিটেট্রাফ্লোরোইথিলিন ব্যবহার কোথায় করে থাকি আমরা? ওই যে ননস্টিক বাসনপত্র হয় না, ননস্টিক বাসনপত্র আছে, ওই ননস্টিক বাসনপত্র তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে কি এই পলিটেট্রাফ্লোরোইথিলিন ব্যবহার করি। তারপরে বলেছি কি দেখো লাস্ট কোয়েশ্চেন, পলিমার দূষণের একটি জৈবিক ক্ষতিকারক দিক উল্লেখ করো। পলিমার ব্যবহার করলে কি ক্ষতি হবে? এই যে পলিমার, পলিমার মানে পলিথিন, এটা ব্যবহার করলে কি হবে? পরিবেশ দূষণ হবে। পরিবেশ দূষণ হলে মাটি দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, প্রচুর কিছু লেখা যাবে। তোমরা অবশ্যই লিখতে পারবে যে আমরা কি করি, পলিমার বেশি ব্যবহার করি, তাহলে সেই পলিমারগুলো নষ্ট হতে চায় না, জল দূষণ করে, মাটি দূষণ করে, বায়ু দূষণ করে, ওকে পড়ালে বায়ু দূষণ হবে, মৃত্তিকা দূষণ হবে, বা পলিমার আমাদের শরীরে চলে গেলে আমাদের শারীরিক ক্ষতি হবে। তো এটা ছিল তোমাদের সমস্ত রকম ব্যাপার। আর কোনো কোয়েশ্চেন নেই, তোমাদের যা ছিল কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেন শেষ।